গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলের নিবেদন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী, পাঠ আবহ, শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ। পৈতৃক আমলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দূর সম্পর্কীয়া দিদি ইন্দির ঠাকরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে। হরিহরের 6 বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকরুন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, মামা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকরুন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়ে ধর্না দিয়ে বসে আছে, উঠে আয় এদিকে। ইন্দির ঠাকরুন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেন খাবার সময় ওরকমভাবে বসে থাকবে? ওসব আমি পছন্দ করি না, চলে আয় বলছি, উঠে। খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল। ইন্দির ঠাকরুনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের। মামার বাড়ির সম্পর্কে কী রকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নিক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই। বছরখানেক কোনো রকমে চক্ষুলজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই। সহজ মানুষ রামচাঁদ আহার আদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন। তাহার আর কে আছে, কেই বা আর তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বা কি, ইত্যাদি। ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কিনা সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে 9 মাস তাহার স্ত্রীপুত্র শ্বশুর বাড়িতেই থাকিত। তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া 2 বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র। যদি কেউ জিজ্ঞাসা করিত, পণ্ডিতমশাই, বউটা ছেলেটা আছে, আখেরটা তো দেখতে হবে, রামচাঁদ বলিতেন, কোনো ভাবনা নেই ভায়া, রোজ চক্করটির ধানের মরে তলা কুড়িয়ে খেলেও এখনও ওদের দুপুরু সেলে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পুঞ্জুরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই একমনে ভাবিতেন। ব্রজ চক্রবর্তীর ধানের মরায়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। 2-4টি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল,
তাহাদের দ্বারা কোনো রকমের সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়। তাহারাও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশারিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভৃতাতে আর কেহ নাই। শোনা যায় পূর্বদেশেও এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকরুনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এই গ্রামে পদার্পণ করিতেন। এক আধ রাত্রি কাটাইয়া পাথেয় খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে তল্পি বাহকসহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকরুন ভালো মনে করিতেই পারে না। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতে ইন্দির ঠাকরুনের এ সংসারে প্রথম প্রবেশ। সে সকল আজিকার কথা নহে। তারপর অনেক দিন হইয়া গিয়াছে। শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল, কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো, ঢেউয়ের ফেনার মতো, গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল। শুধু ইন্দির ঠাকরুন এখনও বাঁচিয়া আছে। 1240 সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে, 75 বৎসরের বৃদ্ধা। গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে। দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না। হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে, কে আসে? নবীন, বেহারি, না ও তুমি রাজু? এই ভিটারে কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকরুনের চোখের উপর ঘটিয়া গেল? ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রামশুদ্ধ লোক সেখানে পাত পাড়িত। বড় চণ্ডীমণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে। তখন কি ছিল ওই রকম বাঁশবন? পৌষ পার্বণের দিন ওই ঢেঁকিশালে 1 মণ চাল কোটা হইত পৌষ পিঠার জন্য। চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকরুন সেসব এখনও দেখিতে পায় যে। ওই রায়বাড়ির মেজবউ লোকজন সঙ্গে করিয়া চাল কুটাইতে আসিয়াছেন। ঢেঁকিতে দমাদম পাড় পড়িতেছে। সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে, আবার পিছাইয়া যাইতেছে। জগদ্ধাত্রীর মতো রূপ, তেমনি স্বভাব চরিত্র। নতুন যখন ইন্দির ঠাকরুন বিধবা হইল, তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতঃকালে নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন। কোথায় গেল কি? সেকালের আর কেউ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয়। তারপরে সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন। তার ছেলে হরিহর তো হইল সেদিন। ঘাটের পথে লাফাইয়া লাফিয়া খেলায় বেড়াইত। মুখুজ্জেদের তেঁতুল গাছের ডাঁশা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া 2-3 মাস শয্যাগত ছিল। সেদিনের কথা। ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল। পিতার মৃত্যুর পর 10 বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফিরিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল। আর 10 বৎসর প্রায় কোনো খোঁজ খবর ছিল না। কালী ভদ্রে 1-8খানা চিঠি দিত, কখনো কখনো 2-5 টাকা বড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত। এই বাড়ি আগলাইয়া কত কষ্টে, কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে। অনেকদিন পরে হরিহর আজ 6-7 বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে। তার একটি মেয়ে হইয়াছে, সেও প্রায় 6 বৎসরেরটি হইতে চলিল। বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল। তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই, অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম। শৈশব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়েটা ঘুরিয়া দাঁড়ায়, তাহা হইলেই সে খুশি। তাহার কাছে সেইটাই
চরম সুখের কাহিনী। হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না। তার নিজেরও এক মেয়ে ছিল, নাম ছিল তার বিশ্বেশ্বরী। অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায়। হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু পারের দেশ হইতে 40 বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে। 40 বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে, অবোধ চোখের হাসিতে, এক মুহূর্তে সচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে। কিন্তু যাহা ভাবিয়াছিল তাহা হয় নাই। হরিহরের বউ দেখিতে টুকটুকে সুন্দরী হইলে কি হইবে, ভারী ঝগড়াটে। তাহাকে তো দুই চক্ষু পড়িয়া দেখিতে পারে না। কোথাকার কে তার ঠিকানা নাই, কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না। বসিয়া বসা অন্য ধ্বংস করিতেছে। সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলায় ঝগড়া বাঁধায়। অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে ও ডান হাতে একটা কাপড়ের পুটুলি ঝুলাইয়া বলিত, চললাম নতুন বউ, আর যদি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার। বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাঁশবাগানে সারাদিন বসিয়া কাটাইত। বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আঁচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত। ওঠ পিতিমা, মাকে বলবো আল তোকে বকবে না, আয় পিতিমা। তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত। সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত, ওই এলেন, যাবেন আর কোথায়? যাবার কি আর চুলো আছে এই ছাড়া? তেজটুকু আছে, এদিকে 16 আনা। এরকম ওহারা বাড়ি আসার বৎসর খানিকের মধ্যে আরম্ভ হইয়াছে, বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয়। হরিহরের পূর্বের ভিটায় খড়ের ঘরখানা অনেক দিন বেমেরামতি অবস্থায় পড়িয়া আছে। এই ঘরটাতে বুড়ি থাকে। একটা বাঁশের আলনায় খান্দই ময়লা ছেঁড়া থান, ছেঁড়া জায়গাটার দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা। বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই, বেশি ছিঁড়া গেলে গেরো বাঁধে। এক পাশে একখানা ছেঁড়া মাদুর ও কতকগুলি ছেঁড়া কাঁথা, একটা পুঁটলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা। মনে হয় কাঁথা বুনিবার উপকরণ স্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে, কখনো দরকার হয় নাই। বর্তমানে দরকার হইলেও কাঁথা বুনিবার মতো চোখের তেজ আর তাহার নাই। তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে। ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলি খুলিয়া মাঝে মাঝে উঠোনে রৌদ্রে দেয়। বেতের পেঁটরাটার মধ্যে একটা পুঁটলি বাঁধা কতকগুলো ছেঁড়া লাল পাড় শাড়ি, সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর। একটা পিতলের ঘটি, একটা মাটির ছোবা, গোটা 2 মাটির ভাঁড়। পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে। রাত্রে হামানদিস্তা দিয়া গুঁড়া করিয়া তাই মাঝে মাঝে খায়। মাটির ভাঁড়গুলার কোনোটাতে একটুখানি তেল, কোনোটাতে একটু নুন, কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড়। সর্বজয়ার কাছে চাইলে সবসময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেঁটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয়। সর্বজয়া এই ঘরে আসে কচিত কালে ভদ্রে কখনো, কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছিঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে। খানিকক্ষণ এই গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে, পিতি সেই ডাকাতির গল্পটা বলতো। গ্রামের একঘর গৃহস্থ বাড়িতে 50 বছর আগে ডাকাতি হইয়াছিল, সেই গল্প। ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করিতে হয়। খুকি ছাড়ে না। তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে। সেকালের অনেক ছড়া ইন্দির ঠাকুরের মুখস্থ ছিল। অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুর কত প্রশংসা আদায় করিয়াছে। তাহার পর অনেক দিন সে এইরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই। পাছে মরিচে পড়িয়া যায়, এই জন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যা একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে। টানিয়া টানিয়া আবৃত্তি করে, ও ললিতের চাঁপ খুলিতে একটা কথা শুনছে, রাধার ঘরে চোর ঢুকেছে, এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে। কোকে উৎসাহের সঙ্গে বলে, চূড়ো বাঁধা এক মিনসে। মি অক্ষরটার উপর অকারণে জোর দিয়া ছোট মাথাটি সামনে তালে রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদটার উচ্চারণ শেষ করে। ভারী আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদ পূরণের জন্য ছাড়িয়া দেয়, যাহা হয়তো 10-15 দিন বলা হয় নাই।
কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন। খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায়। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি ঠ্যাঙাড়ে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায় গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক। তারা অত্যন্ত বলবান, লাঠি এবং সরকি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরের চিহ্ন এখনও বর্তমান আছে। দিনও মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত। রাত্রে কালী পূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধিশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন, যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারাও ইহা জানেন। বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগীর ঠ্যাঙাড়ে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ পর্যন্ত টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনারাঙার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়েদের আড্ডা। পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত। ঠ্যাঙাড়েদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত রকমের। পথচলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহারা তাহার কাছে অর্থান্বেষণ করিত। মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনাও বিচিত্র ছিল না যে দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ গুঁজিয়া রাখিয়া ঠ্যাঙাড়েরা পরবর্তী শিকারের উপর দেওয়া এই বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে। পুকুরের বিশেষ চিহ্ন নাই। 14 আনা ভরাট হইয়া গিয়াছে। ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙলের ফলে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুণ্ড উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনারাঙা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙাড়েদের হাতে পড়েন। দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতে তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল। কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠ্যাঙাড়েদের সঙ্গে কতক্ষণ দৌড় পাল্লা দেবে। অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিনের জলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বোঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নয়, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙাড়ে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরুরায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পর বৎসর পূজার সময়, বাংলা 1238 সাল, বীরুরায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতেছিলেন। নৌকিপুরের নিচের বড় নোনাগাং পার হইয়া
মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতিতে পড়িতে হইত। সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলের দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকো লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাশছোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পরেই দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পূজা নিকটে, সে আনন্দ তো আছে। জ্যোৎস্না উঠিয়াছিল। নোনা গাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশ ছোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়ায় তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশছোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল। চরের সেদিকটা জনহীন, কিছু কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাঁড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরুরায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরুরায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই? জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাঁড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল। এদেশের নোনা গাংসমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বাড়ির চরে বৃহৎ কুমির শুইয়া ওত পাতিয়াছিল। ডাঙা হইতে বীরুরায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হয় হইল। নৌকার লগি লইয়া এদিক ওদিক খোঁজাখুঁজি করা গেল। নৌকো ছাড়িয়া মাছ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল। তাহার পর কান্নাকাটি, হাত পা ছোঁড়াছুড়ি। গত বৎসর দেশের ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এবৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার সে নিষ্পন্ন করিলেন। মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের শ্যামা ঘাসের নামে প্রতারিত করিতে পারে না। অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয়। বাড়ি আসিয়া বীরুরায় আর বেশি দিন বাঁচেন নাই। এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারের সূত্রপাত হইল। নিজের বংশ লোপ পাইলেও ভাইয়ের বংশাবলী ছিল, কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না। সাবালক হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত। সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে। হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদাকাটা করিয়া একটি মাদুলি পান। মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ 2 পুরুষ পরে কর্পূরের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক, এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রথম পর্ব।